কে সালমান এফ রহমান এবং আনিসুল হক এই দুজন আসামির বিরুদ্ধে যে ফর্মাল চার্জ দাখিল করা হয়েছিল সেটার ব্যাপারে আজকে আসামি উপস্থিতিতে আদেশ দানের জন্য নির্ধারিত ছিল। আজকে আসামিদেরকে উপস্থিত করা হয়েছিল। আদেশ দেয়া হয়েছে যে 17ই ডিসেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিটা শুরু হবে। এই সময়ে আসামি পক্ষ থেকে দুই আসামির পক্ষে দুটো আবেদন করা হয়েছিল। আসলে তারা একটা ডাইরেকশন চেয়েছিলেন জেইল অথরিটির কাছে যে তারা বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান, সেই জন্য জেইল অথরিটিকে যেন নির্দেশ দেওয়া হয় প্রয়োজনীয় ফর্মালিটিস কমপ্লিট করার জন্য। তো আমরা বলেছি কোর্টের কাছে যে এই অ্যাপ্লিকেশনটা মিসকনসিপ্ট, এটা আইনটা ফলো করে করা হয়নি। কারণ বিদেশি আইনজীবী নিয়োগ করার বিধান আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে রাখা হয়েছে, কিন্তু সেটা একটা শর্ত জুড়ে দেয়া আছে। সেটা বলা হয়েছে যে বাংলাদেশের আইনজীবীদের প্র্যাকটিস করা রিলেটেড যে আইনটা, বাংলাদেশ বার কাউন্সিল অ্যান্ড লিগ্যাল প্র্যাকটিশনার্স ওয়ার্ডার 1972, সেই আইনে যেসব বাধা নিষেধ আছে সেগুলো সত্ত্বেও বার কাউন্সিলের কাছে যদি ওনারা আবেদন করেন, তাহলে বার কাউন্সিল কোনো বিদেশি আইনজীবী নিয়োগের ব্যাপারে যদি অনুমতি দেয়, পূর্ব অনুমতি, আইনে বলা হয়েছে যে পূর্ব অনুমতি যদি তারা পায়, তাহলে ট্রাইব্যুনাল সেই বিদেশি আইনজীবীকে এখানকার আসামিদের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য পারমিশন দিতে পারবেন আর কি, এটা বলা আছে। কিন্তু ওনারা করেছেন কি, ওনারা এসে কোর্টের কাছে আগে আসছেন। তা আমরা যেটা সাবমিশন রেখেছি যে আইনের যে বিধান, আইনের বিধানকে বাইরে যাওয়ার সুযোগ নেই। কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে। প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে। এবং আমরা এটা সাবমিট করেছি যে আদালত এই স্ট্যাটিউট যেটা আছে, অর্থাৎ বিধিবদ্ধ যে আইন আছে, এর বাইরে কোনো আদেশ দিতে পারবেন না। আদালত অনেক সময় ন্যায় বিচারের স্বার্থে আদেশ দিতে পারেন কখন, যেটা আইনের মধ্যে আছে অথবা আইনে সুস্পষ্ট নাই, যে কোনো দিকে যাওয়ার সুযোগ আছে, তখন কিন্তু আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। কিন্তু যেখানে স্ট্যাটিউট সুনির্দিষ্টভাবে বলে দেয় যে এই কাজটা করা যাবে না বা এটার সাথে এই শর্ত যুক্ত আছে, তখন আদালত পারমিশনটা দিতে পারে না। তো আদালত এটা শুনেছে, দুই পক্ষকে শুনে পরবর্তীতে এটা আদেশ দেবেন বলেছেন। একটা আদেশ তারা চেম্বারে হয়তো দিবেন, যেটা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে, নিশ্চয়ই সেটা তারা করবেন না। এটাই ছিল মূল কথাটা। আর একটা জিনিস যেটা হয়েছে, আমরা বলার চেষ্টা করেছি যে ওনারা অ্যাডজনমেন্ট চাচ্ছিলেন, বেশি করে সময় চাচ্ছিলেন। আমাদের আইনের সেকশন 13-এ খুব স্পষ্ট করে বলা আছে যে এই মামলার কোনো অ্যাডজনমেন্ট থাকবে না, তার মানে প্রতিদিন নিয়মিত চলবে। সেক্ষেত্রেও তো ওনাদেরকে 17 তারিখ হলে প্রায় এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। তা একটা জিনিস আমরা মেসেজটা ক্লিয়ার করতে চাই যে এটা একটা বিশেষায়িত আদালত, এইখানে বিদেশি আইনজীবী আনার সুযোগ আছে, আইনের নির্দিষ্ট কাঠামো বা নির্দিষ্ট পরিক্রমা অতিক্রম করে তাকে আসতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা বিশেষ পারপাজে, অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো একটা অতি গুরুতর অভিযোগের বিচারের জন্য। সুতরাং এইটার প্রসিজিওরটা সাধারণ আদালতের চেয়ে ভিন্ন। এই কারণে এখানে আইনে বিশেষ বিধান যুক্ত করা হয়েছে যে কোনো অ্যাডজনমেন্ট ছাড়া এটা চলবে। তবে যুক্তিসঙ্গত যতটুকু সময় দরকার সেটা দেওয়া হবে, সেটা দেওয়া হচ্ছে এখানে। এটাই ছিল আজকের দিনের মোটা দাগের প্রসিডিংস। পলক এবং জয়ের বিরুদ্ধে আজকে একইভাবে আজকে হাজিরার জন্য নির্ধারিত ছিল একজন আসামি, অর্থাৎ সজীব আহমেদ ওয়াজেদ জয়। তিনি পলাতক আছেন, সেই জন্য তাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 17ই ডিসেম্বর পত্রিকা বিজ্ঞপ্তি অন্তে এটাকে আবার রিপোর্ট আকারে দাখিল করার জন্য, ট্রাইব্যুনালে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 17 তারিখে এটার উপরেও পরবর্তী আদেশ দেওয়া হবে। একটা বিষয় আসছে যে সজীব ওয়াজেদ জয় তো বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, তাহলে কি হবে এখন? মানে তিনি তো বাংলাদেশের নাগরিক এখন আর নাই, এবং তিনি নিজেও স্বীকার করেছেন। দেখুন, আমাদের আইনটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তে শুরুতে খুব স্পষ্ট করে বলা আছে যে তার ন্যাশনালিটি যাই হোক, যে সে দেশেরই নাগরিক হোক, বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে বাংলাদেশের সাথে রিলেটেড কোনো ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত থাকলে তার বিচার করা যাবে। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে কখনো আসেন না, বিষয়টা তা না। তিনি বাংলাদেশের সরকারের নিযুক্ত একজন বিশেষ উপদেষ্টা, রাষ্ট্রের বেতনভুক্ত একজন কর্মকর্তা বা কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। তিনি সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পুত্র, তিনি আওয়ামী লীগের নেতা, বহুভাবে তিনি বাংলাদেশের সাথে সম্পৃক্ত। এবং তিনি বিশেষ করে তার আইসিটি তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন, এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টার মাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়। এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে, এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে। থ্যাংক ইউ। জরুরি না।
ঘটনার সময় দেশে থাকা জরুরি না, ইন্টারনেট বন্ধের হুকুম দেয়া, মানুষকে হত্যার হুমকি দেয়া, এটা দেশের বাইরে থেকেও করা যাবে। এটা সব কিছু একদম অকাট্য ডকুমেন্ট আদালতে আছে। যখন সাক্ষ্যগুলো আদালতে আসতে থাকবে তখন আপনারা এক এক করে পরিষ্কার হবেন যে তাদের বিরুদ্ধে কী ধরনের সাক্ষ্য প্রমাণ আছে। সব কিছু আছে বলেই নিশ্চিত হয়েই প্রসিকিউশন তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছে।